18। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো বাবা? হাউ আর ইউ অল? সবাই ভালো না? দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে। আর তোমাদের যে গতদিনে বলেছিলাম হোমওয়ার্কের কথা, বেশ কয়েকজন বলেছো, আমার কাছে এত ভালো লেগেছে যে তোমরা করে আমার এখানে পাঠিয়েও দিয়েছো। কিন্তু আমি বেশিরভাগটাই পাইনি। তাই আমি আশা করবো যে আজকে থেকে তোমরা সবাই এগুলো করলে তোমাদের তাড়াতাড়ি তোমরা এগিয়ে গেলা। এবং আজকে পেপারে যেটা দেখলাম যে স্কুল কলেজ খুলতে হয়তো আরও অনেক সময় লাগবে। হ্যাঁ, আমাদের ঘরে বসে এভাবে আমাদের লেখাপড়া করতে হবে। তোমরা যদি আমাকে হেল্প করো, এবং আমি সব টিচারদের সাথে, কালকে প্রিন্সিপালের সাথে, মহোদয়ের সাথে কনফারেন্সে কথা বললাম যে আমাদের একটা খুব ভালো প্ল্যান আছে, যে আমরা হয়তো চাচ্ছি যে তোমাদের সিকিউ আকারে হয়তো আমরা পরবর্তীতে আমরা চাইবো যে কীভাবে পরীক্ষা নেওয়া যায়। তোমরা যেভাবে এমসিকিউ দিলে এইভাবে যদি আমরা নিতে পারি, তোমরা বাসায় বসে এবং তোমাদের বাবা মাই শিক্ষকের দায়িত্ব পালন করলেন, তাহলে এটা তোমাদের জন্য খুব ভালো হবে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ তোমরা লিখে পাঠাও, আর সেই সাথে রাইট ইউর নেম, section and roll number in the comment box. আমি চাচ্ছি যে আরেকটু তোমরা এখন নাম্বার হলো 43, আর একটু পারলে তারপর আমি শুরু করে দিলে আবার আমাকে তো রিপিট করতে হবে। মেসেঞ্জারে দিয়েছি। থ্যাংক ইউ বাবা। তোমরা অনেকেই ক্যান আই প্লিজ সেন্ড দ্য হোমওয়ার্ক ইন ইউর মেসেঞ্জার? অফকোর্স বাবা, তুমি দিতে পারো, মেসেঞ্জারে দিতে পারো। আমি খুব খুশি। ক্যান আই প্লিজ সেন্ড দ্য হোমওয়ার্ক ইন ইউর মেসেঞ্জার? অফকোর্স দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম। ওরবা যারা আমরা যাবা হচ্ছে মুশফিকা চৌধুরী, তোমরা অনেকেই পাঠিয়েছো, খুবই ভালো কথা। আর আরেকটা কথা, যে আমি গতদিনের যে এক্সট্রা গুলো দিয়েছিলাম, তোমরা কি এক্সট্রা গুলো এখন একটা আমি বোধহয় বলতে পারি যে তোমাদের যে পিথাগোরাস থিওরাম, এটা এখন আর কারো মনে হয় অসুবিধা নাই। একটু লিখবা যে পিথাগোরাস, একটু কি লিখে জানাবা যে একেবারে এক দুইজনের কারোর অসুবিধা আছে কিনা। আমার বিশ্বাস যে তোমাদের হয়তো অসুবিধা নেই। আচ্ছা, সাউন্ড এখন কি তোমরা শুনতে পাচ্ছ আমাকে? তোমরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? বলো বাবা, আব্বু, আম্মু, তোমরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? দেখছো তোমরা যে হ্যাঁ করেছি স্যার হোমওয়ার্ক। থ্যাংক ইউ ফারুক পাটোয়ারি, তোমরা সবাই বলছো আসসালামু আলাইকুম স্যার, খুব ভালো কথা। আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা আমি লিখছি যে কেমিক্যাল রিয়াকশনস, এটা আমি এর আগেও তোমাদের পরীক্ষার আগে করিয়েছিলাম, তখন হয়তো একটু তাড়াতাড়ি। আজকে একটু এই চ্যাপ্টারটা খুব ভালো করে আমি তোমাদেরকে বোঝাবো। তার আগে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেখতে চাই, আমি একটা দেখি। এটা এই এক্সট্রাটা আমাদের সময় এসএসসিতে তোমার প্রতি বছরই আসলে এক বছর থেকে এটার সাথে তোমাদের বইয়ে মিল আছে। আমি একটা করতে দিয়ে তারপরে আমি কেমিক্যাল রিয়াকশনে যাব। আমি একটু লেখি। আমি প্রথমেই বললাম যে ABC is an equilateral triangle. Equilateral triangle means all sides are equal. Now AD is perpendicular to this angle is 90 degree. In the triangle ABC,
ABC is an equilateral triangle and AD is perpendicular to BC. Prove that 4AD square is equal to 3AB square. এটা আমাদের সময় কেন, এটা তারপরেও এটা 90s দশকে বা 2003-4-5 এই সময়েও প্রত্যেক বোর্ডে তো অনেকগুলো বোর্ড, মানে 2-1টা বোর্ডে থাকতো এবং ঢাকা বোর্ডে 1 বছর পর 1 বছরই থাকতো। আচ্ছা তোমরা এটা একটু সবাই করো তো, তারপর আমি কেমিক্যাল রিঅ্যাকশনে যাব। আমি এখন তোমাদের পড়াতে গিয়ে হয়েছে আমার অতীতের কথা মনে পড়ে। আমি তো সারা জীবনে বাচ্চাদের পড়িয়েছি, যে তখনকার বইয়ে কি কি ছিল এগুলো মনে আছে, যেগুলো আমি তোমাদের করতে দিই এই কারণে যে তোমরা ওই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝছো কিনা। এখানে কিছুই না, আমি আগে বলে দিয়েছি যে তোমাকে শুধু পিথাগোরাস থিওরামটা ইউ হ্যাভ টু ইউজ দ্য পাইথাগোরাস থিওরাম। এই পাইথাগোরাস থিওরামটা তোমরা যদি ইউজ করো তাহলে এটা করতে পারো। প্লিজ তোমরা সবাই একটু করো তো। আমি লিখলাম কি, ইন দ্য ট্রায়াঙ্গেল ABC, আমি তো বলেই দিয়েছি যে ABC is an equilateral triangle. ABC is an equilateral triangle and AD is perpendicular to BC. Prove that 4AD square is equal to 3AB square. তোমরা একটু করো তো দেখি, সবাই না পারলে আমি করিয়ে দিব। হ্যাঁ, স্কুলের কথা বলেছে যে সেপ্টেম্বর পর্যন্ত, যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে দেখা যাক, আমরা হোপ ফর দ্য বেস্ট। আমরা আশা করবো যে হয়তো তার আগে হয়তো ভালো হয়ে যাবে, হয়তো এমন হতে পারে রমজানের মেতে ভালো হয়ে গেলে তখন হয়তো মে পরে জুন জুলাই জলদি খুলতে পারে। কিন্তু যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। আর যদি সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে তাহলে আমরা প্রয়োজনে বাড়ি বাড়ি তোমাদের খাতা পাঠিয়ে দিয়ে তোমাদেরকে আমরা পরীক্ষা নিব এবং সেখানে তোমাদের বাবা মারা আমাদেরকে হেল্প করবেন। আমরা লেখাপড়ে আমরা কোনো দিক দিয়ে আমরা পিছনে পড়বো না এবং তোমরা যেভাবে আমাদেরকে হেল্প করছো, আমরা উই আর রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ, সেই সাথে তোমাদের বাবা মার কাছে, তোমাদের বাবা মারা আমাদের হেল্প করছে। আমরা ইনশাল্লাহ তোমাদের লেখাপড়া আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। একজন লেখছো যে জেএসসি পরীক্ষা বাবু হবে, জেএসসি হয়তো এমন হতে পারে যে যেটা নভেম্বরের প্রথমে হতো সেটা হয়তো নভেম্বর। কারণ তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের রেজাল্টটা দিতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। অতএব তার আগে যেহেতু পরীক্ষা হবে সেটা হয়তো এতদিন ফার্স্ট উইক অফ নভেম্বর হতো, সেটা হয়তো তোমাদের সেকেন্ড বা থার্ড উইক অফ নভেম্বর হবে। হ্যাঁ, কিন্তু পরীক্ষা হবে আপু। তোমরা এটা সবাই করো। হ্যাঁ, আজকে আমি মূলত কেমিস্ট্রি করাবো বাবা। আমি জাস্ট আমার কালকে রাতে মনে আসছে যে আমাদের সময় এক্সট্রাটা সবসময় আসতো, এটা করানোর পরে আমি কেমিস্ট্রি করাবো। আচ্ছা, তোমরা অনেকে বলছো চ্যাপ্টার 10 ঠিক আছে, এরপরে আমি জিওমেট্রি চ্যাপ্টার 10টা রিলেটিভলি আরো ইজি। চ্যাপ্টার 10ও আমি করিয়ে দেব। তোমাদের যেখানে যেখানে প্রবলেম থাকবে সেইগুলো সবই আমি করিয়ে দিব। তবে এমন হতে পারে যে কালকে থেকে হয়তো আমার অফিস খুলবে, আমার কালকে থেকে আমাকে অফিসে যেতে হবে। তোমরা জানো আমি একটা অফিসে কাজ করি। কালকে থেকে আমাকে অফিসে যেতে হবে। অফিসে গেলে তখন আমি সময় দিব তোমাদের, হয়তো বিকেলে সময় দিব, হয়তো এমনও হতে পারে যে সন্ধ্যা ইফতারের পরপরই হয়তো 7টা থেকে 8টা, 1 ঘন্টা তোমাদের সময় দেয়। কিন্তু আমি সবসময় তোমাদের ক্লাসে থাকতে চাই। তোমাদের সাথে থাকলে আমি ভালো থাকবো ইনশাল্লাহ।
আচ্ছা, তোমাদের মধ্যে যিনি উম, আহ, শাহিদুন অরুণের নাম্বার যিনি ব্যবহার করছো, লেখছো অলরেডি করা শেষ। তারপরে রুমি তাসলিম বলছো ফিনিশ স্যার। তারপরে সাইদ বিন ইসলাম সাইম বলছো স্যার পারছি না। আরেকজন বলছো যে করা শেষ ইজি স্যার। তার তারাবি তারাবি তো আমরা 8:30টার দিকে পড়ি, সব জায়গায় 8:30টার দিকে পড়ে। তোমরা একটু তারাবিটা দরকার হলে তোমরা এখন অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, তোমরা যেভাবে চাইবে আমার কোনো অসুবিধা নেই। আমরা তারাবি পড়ি হলো 8:30টার পর থেকে, আমরা হয়তো 7টা থেকে 8টা পর্যন্ত। তখন ক্লাসটা আমরা অনেক সময় মানে আমি যে এখন হয়তো অনেক সময় 1.5 ঘন্টা নিয়ে সেটা পারি না। তখন তোমরা আমরা তো তারাবি তো ঘরে বসে পড়ছো, তখন আমরা তো 7টা থেকে 8টা পরে তারপরে তোমরা তারাবি পড়লে। হ্যাঁ, আচ্ছা, নুসরাত ইসলাম লাবণ্য বলছো শেষ, খুবই ভালো কথা। নুসরাত ইসলাম লাবণ্য। তারপরে মাহিরা লেখছো যে স্যার করা শেষ, থ্যাংক ইউ। জাফর ভুঁইয়া লেখছো ডান স্যার। আজিজুল করিম চন্দ্র ওকে স্যার, তাহলে ঠিক আছে, ওকে স্যার ফিনিশ। যদি আমাকে কালকে থেকে যেহেতু আমাকে অফিসে যেতে হবে, হয়তো শুক্র শনিবার তখন যাব না। শুক্র শনিবার তোমাদের বেশি করে নিব। আর অন্যদিন আমাকে যদি আমি 3টার মধ্যে আসতে, 3টাতে আসতে পারবো না, তাহলে একটা কাজ, সরকারি অফিস 3:30 হলে আমরা হয়তো 4টা থেকে করতে পারি। তোমরা অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস, তোমাদের কাছে জানবো যে তোমরা যেভাবে চাইবে। হয়তো সে এমন হতে পারে যে 4টা থেকে 5টা, 5:30, অথবা 7টা থেকে। তোমরা তোমরা যেভাবে তোমরা সিদ্ধান্ত দিবে বা তোমাদের বাবা মার সাথে আমি সেইভাবেই করা নিব। কিন্তু আমি চাচ্ছি যে আমি যেটা বলেছি যে আমরা তোমাদের ফুল সিলেবাস টিচারদের প্রতি রেসপেক্ট রেখে করতেছি। আমরা মে 15-এর মধ্যে আমরা ফুল সিলেবাস করতেছি, শেষ করতেছি। ইভেন এমনও হতে পারে যে যে মে মাসে দরকারে, যেহেতু এখন তো অন্তত লকডাউন অনেক জায়গায় খুলে গেছে, যে আমরা খাতাপত্র প্রশ্ন এগুলো তোমাদের বাসায় তোমাদের বাবা মার কাছে আমরা পাঠিয়ে দিব। তোমাদের বাবা মাই থাকবে তোমাদের শিক্ষক, মানে তোমাদের পরীক্ষার ওনারাই করবেন। আমরা জানি, আমরা আমাদের বাচ্চাদের বিশ্বাস করি। ওই যে পরীক্ষাটা হলো মানে ট্রাস্ট অনলাইন, এটা আমরা অনেস্টি বক্স, এই জাতীয় বক্সের মধ্যে আমরা খাতা, আমরা প্রশ্ন দিয়ে দিব। তোমার বাবা মা পরীক্ষা নেবেন, নিয়ে খাতাগুলো রেখে দিবেন। তারপর আমরাই আবার সেটা কালেক্ট করব। কালেক্ট করার পর তোমাদের রেজাল্ট দিব। আমরা চাই যে তোমরা তোমাদের পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যাও। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কত সহজ। আমরা তো প্রথমেই বলছি যে ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি AD is perpendicular to BC। আর যেহেতু ইটস অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, দ্যাটস ওয়াই এখানে BD is equal to DC because AD is perpendicular to BC, that's why BD is equal to DC. Now in the triangle, in the triangle ABD, we can write here AB square is equal to AD square plus BD square. আমরা কি according to Pythagoras theorem we can write here in the triangle ABD, AB is the hypotenuse and this is perpendicular line and this is base, that's why AD square plus BD square is equal to AB square. এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে, we have to prove that 4AD square is equal to 3AB square. এখন দেখো 4 আছে, তো আমরা একটা কাজ করি, multiplying both side by 4 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হলো, 4AB square is equal to 4AD square plus 4BD square. Four BD means 2BD
Here D is the middle point. That's why BD equal to DC. We can write twice BD means BC. BC. এখন প্রথমে at first আমরা কি বলেছি যে ABC is an equilateral triangle means here AB is equal to BC is equal to AC. We can write here because ABC is an equilateral triangle. Now we can write here this is because now from this side আমরা সাবট্রাকশন যদি করি দেন এই ab স্কয়ার লেফট হ্যান্ড সাইডে আসলে সাব মাইনাস হবে দেন উই ক্যান রাইট 4ab স্কয়ার দেখো 3ab স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab স্কয়ার হয়ে গেল তোমরা সবাই একটু কমেন্ট বক্সে প্লিজ প্লিজ আগে আমাকে বলো যে হ্যাভ ইউ আন্ডারস্টুড অল অফ ইউ প্লিজ হ্যাভ ইউ আন্ডারস্টুড প্লিজ রাইট ইওর নেম তোমরা কমেন্ট বক্সে তোমরা লেখো যে তোমরা বুঝছো কিনা ভালো করে বুঝছো কিনা তোমরা লেখো কমেন্ট বক্সে লেখো যদি কারোর কোনোটাতে অসুবিধা থাকে তোমরা আমাকে বললে আমি এরপরে আমার নাম্বার আছে আমি করে দেবো একজন লিখছো যে এইটা তো একেবারে সহজ বাবা আমি দেখছি এইটা ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ রাইট অ্যাঙ্গেল এন্ড ডি ইজ এ পয়েন্ট অন এসি প্রুভ দ্যাট এটা একেবারে সহজ এক লাইনে তারপরে তোমাদের নাম্বার 10 আরো সহজ 9 তো আরো বেশি সহজ আমি 12 11টা সব সময় আসে আচ্ছা 11টা তোমরা কি সবাই পারবে বলো তো দেখি নইলে আমি এটা করে দিই আর বাকিগুলো তোমরা আমাকে বলো আমি দরকার করিয়ে তোমাদের আমরা এসে পাঠিয়ে দিব বা আমাকে ফোন করলে মেসেঞ্জারে তোমরা আমাকে ফোন করবে হোয়াটসঅ্যাপে ফোন করলে আমি একেবারে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব তোমরা নাম্বার 11টা সবাই পারো কিনা নাম্বার 11 বলো তো দেখি আমি এখানে 8 9 10 11 সবগুলোতে আমি এর আগের দিন করিয়ে দিয়েছিলাম একটু বলো তো নাম্বার 11 আমি বইটা নিয়ে আসছি তোমরা নাম্বার 11 সবাই পারো কিনা একটু কমেন্ট বক্সে লিখে জানাও নাম্বার 11
হ্যাঁ না স্যার এটা দেখো স্যার মুবাসসির হোসেন লিখছো যে স্যার ইট ইজ ভেরি ইজি আমিও তোমার সাথে একমত। আচ্ছা দিবা ইব্রাহিম বলছো স্যার 11 পারবো। পুলকেশ সাহেব বলছে 11 ইজি। কায়ুম মারিফ বলছে ইয়েস স্যার 11 ইজি, পারবো স্যার, পারবো স্যার, সবাই লিখছে পারবো। থ্যাংক ইউ, আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো খুব, তোমরা গতকাল যে একটা লাস্টে আমি একটা অঙ্ক করতে দিয়েছিলাম, তোমরা যে পারছো, আমি তো আসলে খুব মানে ইমোশনাল একটা মানুষ, আমার একটা চোখে পানি এসে গেছে। তোমরা পারছো, আমি এত খুশি হয়েছি, যেটা আমি আমি সত্যি আমি মানে আচ্ছা থ্যাংক ইউ। এবং আমার বাচ্চাগুলো এত লক্ষ্মী, আমি যে বলছি যে হোমওয়ার্ক, অনেকেই তারা হোমওয়ার্ক করে আমার মেসেঞ্জারে অথবা আমার ইসে পাঠিয়েছে, আমি রাতে দেখে সত্যি আমার এত ভালো লাগছে যে আমার বাচ্চাগুলো এত লক্ষ্মী। এখানে যে গার্জিয়ানরা দেখছেন, কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের বাচ্চাগুলো, অর্থাৎ আপনাদের বাচ্চা স্কুলে, যেহেতু আমারও বাচ্চা অবভিয়াসলি, ওরা সত্যিই ভালো। ওদেরকে আপনারা আদর করবেন, গার্জিয়ান যারা দেখছেন ওদেরকে আপনারা ভালোবাসবেন, ওদের সাথে একটু রাগারাগি করবেন। আমার বাচ্চাগুলো আসলেই ভালো, আসলেই ভালো, রিয়েলি গুড। ওরা ওরা সত্যি ভালো। থ্যাংক ইউ। আচ্ছা অনেক গার্জিয়ান আমাকে লিখছেন যে চ্যাপ্টার 10 এর পরে আমি জিওমেট্রি চ্যাপ্টার 10টা আমি করিয়ে দিব, তাহলে তো আমাদের ম্যাথ শেষ হয়ে গেল। এখন আমি একটা জিনিস আগামী দিন থেকে, আচ্ছা আমার কাছে বাংলা বইটা আছে, একটু বাংলা ব্যাকরণে তোমাদের অবস্থা কি একটু বলবো আমাকে সবাই, যে বাংলা ব্যাকরণে কোনো চ্যাপ্টার আছে কিনা যেটা তোমাদের বুঝতে অসুবিধা। এরপরে আমি যেতে চাই, এই কারণে যেতে চাই যে আমাদের এবছরও যে গত বছর যে রেজাল্ট দেখলেন যে বাংলাতে রিলেটিভলি আমাদের এ প্লাসের সংখ্যা কম। আমরা যদি বাংলাতে যদি এ প্লাসের সংখ্যা বাড়াতে পারি, তাহলে আমাদের রেজাল্ট আরো অনেক ভালো হয়ে যাবে। এবং সেই রেজাল্ট রেসিডেন্সিয়াল মডেল বা ভিকাউনেসা বা অন্যান্য ভালো স্কুল যেগুলো আছে, সেন্ট জোসেফ, রাজুক, ওদের থেকে আমাদের রেজাল্ট কোনো অংশে কম হবে না, আমরা যদি বাংলাতে আরেকটু ভালো করতে পারি। তোমরা একটু বলো তো দেখি, বাংলা তোমরা বাবা পড়তে চাও কিনা, বা বাংলাতে প্রবলেমটা কি, এটা একটু আমার একটু প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো। পরে দরকার হলে ইন্ডিভিজুয়ালি আমি তোমাদের সাথে ফোনে কথা বলবো, অন্তত 10 বা আমার 15 জন বাচ্চার সাথে, আমার ছেলেমেয়ের সাথে আমি কথা বললাম, যে আমি কথা বলে আমি একটু জানতে চাই যে বাংলাতে তোমাদের কি প্রবলেম। প্লিজ একটু তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো। আচ্ছা তোমরা লিখছো যে বাংলা প্লিজ সায়েন্স, আচ্ছা ঠিক আছে আমি এটা নিচ্ছি, বাংলা পারি না স্যার, বাংলা টু। আচ্ছা এর পরবর্তীতে আমি প্রতিদিনই বেশি লেখা লিখে টাইম পাই না, বাংলাতে আমি একটু বলে নিই। বাংলা টু অনেক হার্ড। আচ্ছা তোমরা যেহেতু বলছো যে বাংলা টু অনেক হার্ড, আমি এটা কিছু চ্যাপ্টার আমি তোমাদের বাংলা, সাধারণ সাধু স্যার খুবই ভালো পড়ান, আর সোহাগ স্যারও খুব ভালো পড়ান, তাহলে একটু গ্রামার পার্টে প্রবলেম, আমরা গ্রামার পার্টের আমি সোহাগ স্যার এবং সাধু স্যারের সাথে করে আমরা চ্যাপ্টারগুলো আমরা ভাগ করে নিয়ে আমরা দেখি উইদিন 15 মধ্যে আমরা বাংলা টু আমরা খুব সুন্দর করে, আমি তোমাদেরকে সায়েন্স ধরার আগে বাংলা টু বইটা আমি একটু আছে কিনা তোমরা আমাকে 1 মিনিট, অথবা আমি একটু সায়েন্স পড়িয়ে নিয়ে লাস্টের 20 মিনিট আমি একটু বাংলা নিয়ে আমি তোমাদের কথা, বানান পাঠটা পারি না, বানান পাঠটা আমরা শিখাই দিব, এটা আমরা ভালো করে শিখাই দেব। সন্ধিটা হার্ড, সন্ধিটা রিলেটিভলি সহজ, সব পারি স্যার, একমাত্র আজমাইন কবি লেখছো যে সব পারি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমি কেমিক্যাল রিঅ্যাকশনটা দেখানোর পরে তারপরে বাংলাটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু সময় অন্তত 10-15 মিনিট আলোচনা করব, এবং বাংলাটা আমি ভাগ করে নিব, একটা পার্ট আমি দেখাবো। আর তোমাদের যেমন সাধারণ সাধু স্যার খুবই ভালো টিচার, ওনাকে বলবো, সোহাগ স্যার খুব ভালো পড়ায়,
তারপর একদম নিয়ে হোয়াইট স্যারও ভালো পড়ে, আমরা ভাগ করে নিবি এবং প্রত্যেকটা টিচার কি পড়াচ্ছেন সেইটা আবার আমি একটু করবো, লুক আফটার করবো। আমার মনে হয় আমি এবার বাংলার বটে আমি একটা জিহাদ ঘোষণা করতে চাই যে আমার বাচ্চাদের ইনশাল্লাহ বাংলাতে আমরা ভালো রেজাল্ট করাতে চাই। আমি আজকে এখন যে আমি সায়েন্স ধরবো, সায়েন্সের পরে একটু বাংলা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো। থ্যাংক ইউ। এখন আমরা কেমিক্যাল রিঅ্যাকশনে আমরা প্রথমে বলেছিলাম যে গতদিনে আমরা তোমাদের অলরেডি আমরা শিখিয়েছি যে এটা করতে গেলে প্রথমে আমাদের কার কত ব্যালেন্সি এটা জানতে হবে। এই যে ব্যালেন্সি, তাহলে আমরা বলতে হবে হোয়াট ইজ ব্যালেন্সি। ব্যালেন্সিটা কি? ব্যালেন্সি বলতে যে কার কতটুকু ক্ষমতা বা শক্তি। হ্যাঁ, এটা যে দেখা যাচ্ছে যে কেউ যারা মেটাল তারা কি করে, তারা কাউকে ইলেকট্রন দিচ্ছে, আর যারা হয়তো নন মেটাল তারা কারোর কাছ থেকে রিসিভ করছে। এই যে রিসিভ করা বা এই ডোনেট করা, দ্য নাম্বার অফ ডোনেট করে কারা? মেটাল করে নন মেটালরা। এই যে এটা যে একজন ডোনেট করছে একজন রিসিভ করছে, কে কতটুকু, এইটাকে ব্যালেন্সি বলে। এটা আরো সহজে তাইলে আমরা কেন এখন ব্যালেন্সে দেখা যাচ্ছে যে আমরা যদি লিখি যে অ্যালুমিনিয়ামের 3, সোডিয়ামের 1, এটাও কিভাবে হয় সেটা যখন তোমরা বড় ক্লাসে উঠবা তখন দেখবা যে এটা একটা ফর্মুলা মেনে চলে 2n²। তা আমি এই কঠিনগুলোতে আমি যাচ্ছি না, যেহেতু আমি অলরেডি তোমাদেরকে আমি শিখিয়ে ফেলেছি যে সোডিয়ামের ব্যালেন্সি 1, অ্যালুমিনিয়ামের 3, ম্যাগনেসিয়াম 2, ক্যালসিয়াম 2, অক্সিজেন 2। তোমাদের প্রথমে যেটা শিখিয়েছি হুইচ ওয়ান ইজ নন মেটাল অ্যান্ড হুইচ ওয়ান ইজ মেটাল। মেটালগুলো আমি বলেছি যে যেগুলোর সাথে সাধারণত কিন্তু সবসময় না, আমি বলছি যেগুলো নামের শেষে আম থাকে অল আর মেটাল, কিন্তু যেমন ম্যাগনেসিয়াম আবার হিলিয়াম কিন্তু না, মানে ইন জেনারেলি যেগুলো নামের শেষে আম থাকে অল আর মেটাল, আর যেগুলো আমাদের গ্যাসীয় পদার্থ সেগুলো হলো নন মেটাল। তাইলে আমাদের মেটাল কোনগুলো? আমরা বলছি সোডিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, তারপর কি ম্যাগনেসিয়াম বলছি, অ্যালুমিনিয়াম বলছি, ফেরাম আয়রন, হ্যাঁ, তারপরে কিউপ্রাম যেটা কপার। এইগুলো তোমাদের বইয়ে মাত্র যে কয়েকটা দেওয়া আছে সেগুলো আমি তো তোমাদের অলরেডি শিখিয়েছি। এই ব্যালেন্সি গুলো জানতে হবে এবং এইগুলো এই যে ধরো আমরা অ্যালুমিনিয়ামের 3, আবার আমরা নাইট্রোজেনে আমরা দেখছি 3, 5। তা এগুলো সাধারণত যাদের ব্যালেন্সি সবচেয়ে কম তাদেরটাকে ঠিক করে অন্যেরটা নির্ণয় করা হয়। যেমন এখানে আমরা যদি একজন পাবে 3 টাকা, একজন 5 টাকা, 3-এর সাথে 5-এর রিলেশনটা করতে গেলে ভগ্নাংশ আসবে, ফ্র্যাকশন আসবে। কিন্তু যাদের 1 সবচেয়ে কম, যেমন ধরো সোডিয়াম বা ক্লোরিন, এদের সাথে অন্যের ক্ষমতা কতটুকু, মানে এইটা দিয়ে এই কারণে আমরা সোডিয়াম বা ক্লোরিন এদের সাথে দেখা হয়। যেমন এদের যেহেতু ব্যালেন্স 1-এর সাথে আমাদের যে কোনো কিছু মাল্টিপ্লাই করা বা ডিভাইড করা সহজ হয়, এই জন্য আমরা সোডিয়াম বা ক্লোরিন বা হাইড্রোজেন এদের দিয়ে আমরা অন্যদের সাথে তার থেকে তার পাওয়ার কত গুণ বেশি সেটা করা হয়। তা আমি যেহেতু অলরেডি তোমাদের এটা অনেকটা মুখস্থই করিয়ে ফেলেছি, অতএব তোমরা যখন 9, 10 বা যখন ইন্টারমিডিয়েটে পড়বে তখন এগুলো আরো ভালো জানতে পারবা যে একটা পিরিয়ডিক টেবিল বলে একটা টেবিল আছে, ওই টেবিলে তাদের অ্যাটমিক নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে পড়া হয়। তা আমি অত কঠিনে যাচ্ছি না। এটা একটা ফর্মুলা বলে আমি একবার লিখেও আবার লিখলাম না যে 2n², n এর ভ্যালু 0 হলে কত হবে, n এর ভ্যালু 1 হলে কি হবে। যেমন আমি যদি একটা সোডিয়াম যদি শুধু দেখাই, সোডিয়ামের যেমন 11, এবং এরা একটা নিয়ম মেনে চলে 2n²। তাহলে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 2 হবে, আর n এর ভ্যালু যদি 2 হয়, দেখো 2 টু দা 4, তার মানে 8 হবে, 10 হয়ে গেল। আরো একটা থেকে গেল পজিটিভ, আরো একটা থেকে গেল, এই যে একটা বেশি থেকে গেল বলে সোডিয়াম একটা পজিটিভ। তা আমরা এত কঠিনে যাব না, আমরা এইটার জন্য যেটা জানবো যে আমরা একটু মুখস্থ মতোই করবো যে দ্য ব্যালেন্সি অফ সোডিয়াম ইজ 1। আচ্ছা, ওকে। এখন আমরা এদের সাথে আমরা
এই আমরা যে ব্যালেন্সে যাদের পড়েছি তাদের সাথে আর যেটা আমরা পড়েছি যে আমরা রেডিক্যালের ব্যালেন্সিটা আমাদের লাগে। রেডিক্যাল আমরা বলছি রেডিক্যাল কি, এ গ্রুপ অফ অ্যাটমস, যখন তারা রাসায়নিক কেমিক্যাল রিঅ্যাকশন হবে তারা কিন্তু আলাদা হতে পারবে না, সেপারেট হতে পারবে না। যেমন আমি একটা লিখি, যদি দেখি আমি সালফেট, এই যে SO4, এখানে এই সালফার এবং অক্সিজেন এরা কিন্তু আলাদা হতে পারবে না। এটা না হয়ে এরা কেমিক্যাল রিঅ্যাকশনে যদি তারা টেক পার্ট করে, অংশগ্রহণ করে, তখন সেটাকে রেডিক্যাল বলে। আর আমাদের বইয়ে two kinds of radical, there are two kinds of radical, one is positive radical and the other is negative radical. তো তোমাদের পজিটিভ রেডিক্যাল হিসেবে মাত্র দুটো তোমাদের মনে রাখলেই হবে, সেটা হলো অ্যামোনিয়াম, ফসফোনিয়াম। তোমাদের মাত্র দুটো মনে রাখলেই হবে, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম। আর দ্য ব্যালেন্স অফ অ্যামোনিয়াম, আমি যদি যেখানে লিখবো +1, তার মানে মিন্স যে অ্যামোনিয়ামের ব্যালেন্সই 1 এবং সেটা +1। আর ফসফোনিয়াম 1 লিখলে প্লাস লিখলে মানে বুঝতে হবে ফসফোনিয়ামের ব্যালেন্সই 1 এবং ইট ইজ পজিটিভ 1। এখন এই অ্যামোনিয়ামের সাথে আমি যদি কারো করি, এটা কিন্তু ঠিক সোডিয়াম যে বিহেভটা করে, সোডিয়াম যে বিহেভ করবে, ঠিক এই যে রেডিক্যাল এর ঠিক সেম বিহেভ করবে। যেমন সোডিয়ামের সাথে আমি ক্লোরিন যদি লিখি, আমরা লিখব সোডিয়াম 1 ক্লোরিন 1, তাহলে কি হবে NaCl। আমি বলছি যে এটা ক্রস, তোমাদের কাছে ক্রস মাল্টিপ্লিকেশনের অঙ্ক করিয়েছি। আর অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে আমরা কিভাবে লিখব, আমরা লিখব অ্যামোনিয়াম ইজ NH4 ক্লোরিন ইজ C। এই দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড কি হবে NH4Cl, দিস ইজ অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন ক্লিয়ার? এখন এই যে এটা আমি তোমাদের শিখিয়েছি আমাদের সালফেট, হোয়াই দ্য ব্যালেন্স অফ সালফেট ইজ 2 এন্ড ইট ইজ অলসো নেগেটিভ 2, এটাও কিন্তু আমরা ওই একেবারে সহজভাবে বুঝিয়েছিলাম। আমরা বলছিলাম দ্য ব্যালেন্স অফ সালফেট, তোমাদের মনে আছে? তোমরা বলতে পারো আব্বু যে বা আম্মু যে সালফেটের ব্যালেন্সই কত? তোমরা সালফেটের ব্যালেন্সই কত বই উল্টাবে না, একটু লিখে পাঠাও তো কমেন্ট বক্সে। সালফারের ব্যালেন্স, নট সালফেট। So the balance of sulfate is 2 and it is also negative 2. But what are we about the balance of sulfur? কারণ সালফারের কিন্তু ভেরিয়েবল ব্যালেন্স, এর ব্যালেন্সিটা ভ্যারি করবে। তোমরা সালফারের ব্যালেন্সিটা একটু লিখে পাঠাও তো বাবা, আম্মু তোমরা। তোমরা একদম দেখিবে খুব সুন্দর। আমি বলি আফিফ আমিন, সে লিখছে যে সালফারের ব্যালেন্সি 2, 4, 6। থ্যাংক ইউ। শারমিন শাহানা আক্তার লিখছে 2 and 4, 2 and 4। আমি কিন্তু তোমাদের সাথে যে এটা না, দ্য ব্যালেন্স অফ সালফার ইজ 2, 4, 6 হতে পারে, 2, 4, 6। আর তোমাদের বইয়ে যদিও তোমাদের বইয়ে এখানে সালফারের ব্যালেন্সই লেখা আছে, এখানে তোমাদের বইয়ে 6 এর ঘরই নাই, কিন্তু তোমরা আরেকটা ঘর করবে এবং সেখানে সালফারের ব্যালেন্সই তোমরা 6ও লিখবে। সালফারের ব্যালেন্সই 6 হতে পারে। আর এই ভেরিয়েবল ব্যালেন্সই কোনগুলো হতে পারে সেগুলো আমি একটু লিখে জানাই। লিখি ভেরিয়েবল ব্যালেন্সই কোনগুলো, যেমন ধরো ফসফরাস, নাইট্রোজেন, এদের ব্যালেন্সই 3, 5। কিন্তু তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা, দেখবা সালফারের নাইট্রোজেনের ব্যালেন্সই 1 থেকে 5 পর্যন্ত হতে পারে। 1, 2, 4, 5। এখন তোমাদের জন্য দ্য ব্যালেন্স অফ নাইট্রোজেন 3, 5, এটা মনে রাখলে হবে। নাইট্রোজেন 3 and 5 and also phosphorus is 3 and 5। আর সালফারের ব্যালেন্সই তোমরা 2, 4, 6। সালফারের ব্যালেন্সই 2, 4, 6। এইখানে আমরা যখন সালফেটের ব্যালেন্সই আমরা নির্ণয় করব, তখনই দেখা যাবে যে এখানে দেখো হাউ মাচ অক্সিজেন ইজ হিয়ার। এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা। দেখো এখানে the balance of oxygen is 2 and it is also -2, but the
valency of sulfur is, highest valency of sulfur is 6. এই 6 কেটে গেল, the rest is 2. That's why the valency of sulfate is 2 and it is also negative 2. সালফেটের ভ্যালেন্সিটা হবে 2 এবং it is also negative 2. এখন যেহেতু the valency of sulfate is 2 and it is also negative 2, এখন আমরা যদি সালফেট দিয়ে আমরা আমরা ফর্মুলা লিখি, আমরা দেখো যে আমরা ফর্মুলা লিখবো, আমরা লিখতে দিলাম আমরা এলু আমরা তো লিখতে দিলাম অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম সালফেট। তোমরা এই তিনটার ফর্মুলা লেখো তো দেখি সবাই। একটা হলো অ্যালুমিনিয়াম সালফেট, ক্যালসিয়াম ফসফেট এবং সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, মাহফুজা খাতুন রিনা অ্যালুমিনিয়াম সালফেটের যে ফর্মুলাটা লিখছো আব্বু হয়নি বাবা। তো তোমরা এর আগে তো 94 ছিল আব্বু। এই ক্লাসগুলো হলেন, আমি চাই তোমরা সবাই এই ক্লাসগুলো, ধরুন শাহিনুল, অরুণ, তুমি অ্যালুমিনিয়াম সালফেটের যে ফর্মুলা লিখছো, থ্যাংক ইউ, তোমারটা ঠিক, একেবারে ঠিক। অ্যালুমিনিয়াম সালফেট, রুমি তাসনিম যেটা লিখছো সেটা ঠিক হয়নি, ক্যালসিয়াম ফসফেটও ঠিক হয়নি, অ্যালুমিনিয়াম সালফেটও ঠিক হয়নি। তোমাদের আমি আরেকটু ভালো করে সেটা আক্তার জামান যেটা অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা লিখছো ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখো তোমাদের এখন খুব সহজ হয়ে যাবে। আমি এখানে লিখি, দেখো তোমরা এই দেখো অ্যালুমিনিয়াম, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। অ্যালুমিনিয়ামের ব্যালেন্সি কত দেখো, অ্যালুমিনিয়াম ইজ 3, সালফেট ইজ 2। দেখো তো বাবা ভালো করে কি হবে, Al2SO4 হোল 3। ক্লিয়ার এখন? আচ্ছা, ক্যালসিয়াম ইজ 2, ফসফেট PO4 is 3, bicross Ca3 PO4 whole 2। এখন ক্লিয়ার? ক্যালসিয়াম কিভাবে হলো, the balance of calcium is 2 and phosphate is 3, that's why Ca3PO4 whole 2। sodium bicarbonate, the balance of carbonate is -2, but bicarbonate means hydrogen carbonate। bicarbonate means hydrogen carbonate যখন হবে তখন এটা তার ব্যালেন্স হলো 1। এখন আমি লিখতে দিয়েছি তোমাদের সোডিয়াম বাইকার্বনেট, the balance of sodium is 1, balance of bicarbonate is 1। তাহলে কি হবে, this is the correct formula of sodium bicarbonate or sodium hydrogen carbonate। sodium bi means hydrogen, sodium bicarbonate or sodium bicarbonate or sodium hydrogen carbonate। the formula of sodium hydrogen carbonate is NaHCO3, aluminum sulfate is Al2SO4 whole 3 and calcium phosphate is Ca3PO4 whole 2। এখন তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? হ্যাভ ইউ আন্ডারস্টুড ক্লিয়ারলি আব্বু? তোমরা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে দাও।
হাইড্রোজেন মেটাল না, নন মেটাল। হাইড্রোজেন একটা গ্যাস, কিন্তু এ বিহেভ করে যখন সে কোনো নেগেটিভের সাথে থাকবে সে পজিটিভ হিসেবে বিহেভ করে, আর কোনো পজিটিভের সাথে থাকলে নেগেটিভ হিসেবে বিহেভ করে। এখন এরপরে আসবে যেটা কেমিক্যাল রিয়াকশন। যে কেমিক্যাল রিয়াকশন আমরা হাউ টু রাইট কেমিক্যাল রিয়াকশন, সেটা আমি দেখাবো যে আমরা কিভাবে কেমিক্যাল রিয়াকশন আমরা লিখি। এখন আমি ছোট দেখি, আমি দুই একটা আমরা দেখি। আমরা আজকে কিন্তু তোমরা, আমি এর আগে পরীক্ষার আগে যেটা আমি খুব মানে ঝোড়ো গতিতে গিয়েছি সেখানে, এখন তোমরা একটু দেখবা যে আমি কিন্তু স্লো যাবো, এবং যতক্ষণ তোমরা না বুঝবে কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি এই চ্যাপ্টারটা সুন্দর করে দেখাবো। এখন দেখো যে কেমিক্যাল রিয়াকশন আমরা কিভাবে লিখি। এখন দেখো যে আমরা লিখলাম হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এই যে ওয়াটার, the chemical name of water is hydrogen monoxide. The chemical name of water is hydrogen monoxide. Mono means one, di means two, tri means three, tetra means four, penta means five. আরো আছে হেক্সা, হেপ্টা আছে। তো তোমাদের 5 পর্যন্ত জানলেই হবে। তোমরা এই যে দেখো এই ওয়াটারটা এইভাবে কেন হলো, the balance of hydrogen is 1, the balance of oxygen is 2. দেখো, that's why you can write here H2O. আচ্ছা, ক্লিয়ার বুঝছো তোমরা? এখন দেখো এটা যদি আমরা করতাম, আমরা যদি ব্যালেন্স করতাম এখানে, তাহলে আমাদের কি হতো? আমরা যদি এখানে ব্যালেন্স করতাম, আমরা যদি এখানে ইকুয়াল টু দিতাম, তাহলে দেখো যে হাউ মাচ অক্সিজেন ইজ হিয়ার 1, এখানে 2 আছে, এইখানে আমরা একটা 2 দিতাম। 2 দিলে দেখো যে এখানে হাইড্রোজেন কটা হলো? 4টা। তখন আমরা কি করতাম, এইখানে আমরা একটা 2 দিতাম। এখন দেখো যে ব্যালেন্সি মানে আমি প্রথমে বুঝিয়েছিলাম যে একটা দাঁড়িপাল্লা, যার আমাদের এরকম থাকলে হবে না, এরকম থাকলে হবে না, এইটা দুইটা ভাগ আমাদের সমান থাকতে হবে, মানে উভয় সাইড আমাদের সমান হতে পারে। এখানে যদি আমরা এটা অনুসারে যদি করি, দেখো এখানে এদিকে সমান হবে। হাইড্রোজেন আছে কয়টা? একটা, ইন্টু 2, দেখো প্লাস এখানে 1 ইন্টু 2, আর এখানে দেখো 2 ইন্টু হাইড্রোজেন আছে 2টা প্লাস অক্সিজেন একটা, দেখো 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3, দিস ইজ ইকুয়াল টু 6। আর এখানে দেখো এখানে 4 প্লাস 2, দেখো এখানে আমাদের উভয় পার্ট, উভয় সাইড দেখো সমান আছে। আচ্ছা, এই যে রিঅ্যাকশনটা আমি বোঝালাম, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? প্লিজ, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমাদের ক্লিয়ার না? এ পর্যন্ত আমাদের ক্লিয়ার তো? আমরা তাহলে এখন আগে সামনের দিকে আগে। এখানে এই যে ব্যালেন্সের একটা বিষয় আমরা দেখছি, যে দেখাচ্ছি আমি বইয়ে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় দেখাই, যে এইখানে ওরা লিখছে, যেমন লিখছে
হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এখানে হাইড্রোজেন একটা, ক্লোরিনের একটা, এটা একটা একটা। কিন্তু যদি ওয়াটার লেখে, ওয়াটার H2, ওয়াটারটা তারা কিভাবে লিখছে? এই যে, কারণ এখানে অক্সিজেন একটা, এর এই যে আমি যেটা প্রথমে বলছিলাম যে অক্সিজেনের যেহেতু ব্যালেন্সি 2, এই অক্সিজেনের দুটো হাত দিয়ে দুটো হাইড্রোজেনকে ধরে রাখছে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া আমরা কিভাবে লিখি? NH3, আমরা কেন এখানে নাইট্রোজেন এর এই পাশে আমরা কি করছি, এই দেখো আমরা এই পাশে এই পাশে এই পাশে তিনটা হাইড্রোজেন দিয়ে আমরা লিখেছি। এরপরে মিথেন, মিথেন মিথেন হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মিন্স নাম শুনলে তো বোঝা যায়, হাইড্রোকার্বন মানে যার মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বন আছে। মিথেন এর ফর্মুলা হলো, ফর্মুলা অফ মিথেন হলো CH4। এটাও কিভাবে হয় এর একটা জেনারেল ফর্মুলা আছে, এটা তোমাদের জানা, মানে জাস্ট আমি লিখি যে কেন হয়। CN, এদের একটা নরমাল একটা ফর্মুলা আছে CnH2n+2, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়বে, আমি জাস্ট একটু লিখে দেখালাম। যদি দেখো n এর ভ্যালু যদি 1 হয়, n এর ভ্যালু 1 হলে হবে এটা 1, এখানে হবে CH4, if n equal to 1, n equal to যদি 2 হয় তখন হবে C2H6। তা এটা তোমাদের এখন জানা দরকার নাই, তোমাদের ইন্টিগ্রেশন হবে, বোঝাতে চাই না। শুধু মিথেন যেহেতু আছে, মিথেনের ফর্মুলা কি আমরা লিখছি, এই যে দেখো যে CH4। এখন এটাকে আমরা একটা হাইড্রোজেন দিলাম, এই যে চারপাশে চারটা হাত। এটা দিস ইজ মিথেন। এখন এটা তোমরা খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, তোমরা সবাই লিখছো, বুঝছো ভালো করে, থ্যাংক ইউ। এখন দেখো যে আমরা এই যে রিয়াকশন গুলো আমরা যেমন এডিশন দেখাতে পারি, ডিকম্পোজিশন দিতে পারি, সাবস্টিটিউশন হতে পারে, তারপরে যেখানে একেবারে দুইটা আমাদের এর মধ্যে হচ্ছে তখন ডাবল ডিকম্পোজিশন হতে পারে। এগুলো আমি একটা একটা করে আমরা এডিশন কোনগুলো, এই যে দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন এরা মিলিয়ে কি হলো, ওয়াটার হলো। এইটা কি আমরা কি করলাম, অ্যাড করলাম না, অ্যাডিশন করলাম না, হাইড্রোজেনের সাথে অক্সিজেন দিলে ওয়াটার হয়ে গেল। ঠিক আছে, এইটাই যদি আমরা উল্টা করে লিখি, দেখো ওয়াটার থেকে এইটা থেকে আবার কি হবে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন হবে। এখানে কিভাবে ব্যালেন্স করে, ব্যালেন্স তো আমরা তোমাদেরকে শিখিয়েছি, ব্যালেন্স কিভাবে করে আমরা সেটা শিখেছি। যেমন এটা তোমরা করতে পারো যে আমি যদি লিখি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা কি হবে তোমরা একটু সবাই লেখা তো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন কি হবে, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন কি হবে, তোমরা একটু সবাই লেখো তো, কমেন্ট বক্সে লিখে জানাও।
এখানে এডিশন হচ্ছে প্লাস এখানে আরেকটি হচ্ছে, দেখি তোমরা এটা পারবে সবাই করতে? হ্যাঁ অনেকে, বা থ্যাংক ইউ, সবাই লেখছো যে এটা অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়ার সাইড আমি নাকি NH, না বাবা এটা NH3 হবে, অ্যামোনিয়া NH3 NH, বাহ চমৎকার, এক্সেলেন্ট। আমার আব্বু আম্মুরা সব পারে, খুব সুন্দর করে পারে। এখানে কি হবে, এইখানে হবে অ্যামোনিয়া হবে NH3। এখন যদি আমরা এটার ব্যালেন্স করি তাহলে কি হয় দেখো তো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে কি হচ্ছে, অ্যামোনিয়া হচ্ছে NH3। এখানে ব্যালেন্স করলে এখানে দেখো তো হাউ মাস অক্সিজেন, নাইট্রোজেন ইজ হিয়ার, নাইট্রোজেন আছে দুইটা, এই কারণে এখানে একটা 2 দাও, 2 দিলে এখানে হাইড্রোজেন কয়টা হবে দেখো, তিনটা, তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করছে, 2 3 যা 6, এইখানে আমরা এখন একটা 3 দিয়ে দিব, এখন এইখানে আমরা একটা 3 দিয়ে দিব। এখন দেখো তো তোমরা খুব ভালো করে বুঝছো কিনা, কেন আমি কোথায় 3 দিলাম, কোথায় 2 দিলাম, তোমরা এটা ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আজিজুল করিম চৌধুরী বুঝছো, লেখছে যে জি স্যার ভালো করে বুঝছি, যে বিকজ হিয়ার নাম্বার অফ হাইড্রোজেন ইজ 2 3 যা, এখানে নাইট্রোজেন দুটো ছিল, এই কারণে আমরা 2 দিয়ে হতে নাইট্রোজেন মিললো, কিন্তু হাইড্রোজেন হয়ে গেল 6টা, দ্যাটস ওয়াই উই রাইট হিয়ার 3 3 টু দা 6। এন্ড আমার বিশ্বাস ক্লিয়ার তোমাদের। এখন আর কয়েকটা রিঅ্যাকশন আছে, যেমন দেখো যে যেগুলো, যেমন আমি লিখলাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এইটা মিলে দেখো কি হবে, ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, এখন এই ক্যালসিয়াম কার্বনেটকে আবার যদি আমরা এই করে লিখি, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দিই, হ্যাঁ হিট দিলেই ক্যালসিয়াম কার্বনেট থেকে এখানে হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন কিন্তু রিঅ্যাকশন গুলো তোমাদের একেবারে পানির মতো বুঝতে হবে, এখন কিন্তু তোমাদের রিঅ্যাকশন গুলো একেবারে, আমার বিশ্বাস এই রিঅ্যাকশন গুলো কেন এগুলো হচ্ছে এগুলো বুঝতে তোমাদের আর কারোর কোনো অসুবিধা থাকবে না। আমি এতক্ষণ ধরে কেমিক্যাল রিঅ্যাকশনের এইগুলো যেভাবে দেখালাম, আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। এরপর আমি এই যে রিঅ্যাকশন গুলো লিখছি দেখো, যেমন আমি যদি লিখি পটাশিয়াম ক্লোরেট, এটা আমি দিছিলাম যে পটাশিয়াম ক্লোরেট, এটা কিন্তু প্রিপারেশন অফ অক্সিজেন, এইখানে কি হবে পটাশিয়াম ক্লোরাইড হবে প্লাস অক্সিজেন হবে, এটা কিন্তু ইউ আসবে। এখানে দেখো যদিও তোমরা যখন ল্যাবরেটরিতে পটাশিয়াম ক্লোরাইড থেকে যখন তোমরা অক্সিজেন প্রিপেয়ার করবা, তখন একটা ক্যাটালিস্ট হিসাবে, ও আবার তো আসবে ক্যাটালিস্ট কি, আচ্ছা তোমাদের এখন দরকার নেই ক্যাটালিস্ট, যে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড লাগে। হ্যাঁ, এখানে কিন্তু যখন তুমি ল্যাবরেটরিতে তুমি করবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড MnO2 লাগে, এটা তোমাদের এখন দরকার নেই, তোমরা যখন বড় ক্লাস উঠবে তখন তোমরা জানবা। তবে এখন তো তোমাদের আছে যে পটাশিয়াম ক্লোরাইড থেকে কিভাবে, হাউ ক্যান উই গেট অক্সিজেন ইজ ইফ পটাশিয়াম ক্লোরাইড ইজ হিটেড দেন অক্সিজেন ইজ প্রডিউস। এখানে কিভাবে হলো দেখো, পটাশিয়াম ক্লোরাইডকে হিট দিলে পটাশিয়াম ক্লোরাইড হলো, অক্সিজেন হলো। এখন দেখো তো দেখি যে আমরা অক্সিজেন এইখানে আছে 3টা, এইখানে আছে 2টা, তাহলে এইখানে একটা আমরা 3 দিয়ে দিলে হলো, তাহলে এইখানে আবার আমাদের 2 3 যা 6, এইখানে 2 লাগবে, 2 দিলে এইখানে একটা 2 লাগবে। দেখো তো এই রিঅ্যাকশনটা তোমরা এখন সবাই, আমার কথা যে রিঅ্যাকশন কিন্তু একটা মুখস্থ করব না, আমাদের রিঅ্যাকশন গুলো বুঝতে হবে, যার জন্য আমি একটু সময় নিয়ে এটা পড়াচ্ছি, যে যাতে এই রিঅ্যাকশন গুলো তোমাদের, কারণ এইটার সাথে আমরা যখন অ্যাসিড বেজ এন্ড সল্ট পড়াবো তখন এই রিঅ্যাকশন গুলো আমাদের কাজে লাগবে।
তখন এই কেমিক্যাল রিয়াকশনগুলো আমাদের কাজে লাগবে। অ্যাসিড বেস এবং সল্টের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে আগামী দিনে পড়াবো, সেই সাথে বাংলা পড়াবো। তোমরা দেখো তো এই যে রিয়াকশন, লাস্ট যে রিয়াকশনটা লিখলাম, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? প্লিজ, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ রাইট। আমি চাই যে তোমরা এই ক্লাসগুলো করার সময় তোমরা প্রথমে যারা ছিল অনেকেই চলে গেছো বাবা, এটা তো সবাই এখন যেহেতু স্কুল বন্ধ, তোমরা ক্লাসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করতে পারো, যত করলে তোমাদের তত উপকার হবে। হ্যাঁ, তোমাদের যেমন গত পরীক্ষাতে একটা প্রশ্ন ছিল, যেমন আমি দেখাচ্ছি, তোমাদের একটা রিয়াকশন ছিল যে বইয়ে বলছে যে এরপরে যেটা আছে তোমাদের অ্যাক্টিভিটিতে আছে বেকিং সোডা। তোমরা মনে রাখবে বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখানে কিন্তু তোমাদের বইয়ে এই ওদের কেমিক্যাল রিয়াকশনটা দেওয়া নাই। তারপরে বাকি যেগুলো আছে তোমরা পড়লে, লাইম উইথ অ্যাসিটিক অ্যাসিডটা কি আমি দেখাই দিচ্ছি, অ্যাসিটিক অ্যাসিড দেখিয়ে দিচ্ছি, আছে বেকিং সোডা প্লাস সাইট্রিক অ্যাসিড। এটা আমি তোমাদের বইয়ে যেটা লেখা আছে আমি লিখি, তারপরে যে দুটো তোমরা পারো কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। এইটা এখন দেখো বেকিং সোডার, এটা তোমরা জানো না, আমি লিখে দিই কেমিক্যাল রিঅ্যাকশনটা। এটা হলো সোডিয়াম বাইকার্বনেট প্লাস এইটা হলো, এইটা তোমরা জাস্ট একটু মনে রাখো, কেন এটা বোঝাতে গেলে তোমাদের সময়, এটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বে তখন দেখবা। তবু যেহেতু বইয়ে কেমিক্যালি লেখা নেই, আমি লিখে দিলাম যে বেকিং সোডা হলো, এটা তো তোমরা জানো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটা সোডিয়াম বাইকার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড ইজ C6H8O7। হ্যাঁ, এখন সোডিয়াম সাইট্রেট হবে, যেটা আমি রিঅ্যাকশনটা আমি লিখে দিই, তোমরা একটু মনে রেখো। এটা সব ইদের প্লাস এটা আমি যদি করি, দেখো এখানে Na3 আছে ইকুয়াল টু, তাহলে এটা যদি আমি ব্যালেন্স করি, সোডিয়াম এখানে 3টা, এখানে তোমরা একটা 3 দাও, 3 দেওয়ার পরে তারপরে আর বাকিগুলোতে কার্বন আছে কয়টা, কার্বন এখানে কার্বন আছে টোটাল C6, ওইখানে তো C6 আছে, তারপর 3, এইখানে একটা 3 লাগবে, এইখানে একটা 3 লাগবে, এইখানে। এইটা একটু কঠিন, তোমাদের এত মনে রাখার দরকার নেই, জাস্ট আমি তোমাদের জানার জন্য আমি লিখে দিলাম। তোমরা তোমাদের বইয়ে একটু লিখে রাখো, এটা তোমাদের খুব একটা লাগবে না, তারপরে তোমরা একটু বইয়ে লিখে রাখো। এত কঠিন রিয়াকশন তোমাদের কখনো পরীক্ষাতে দিবে না। হ্যাঁ, এটা দিবে না। এবং ওই যে সাইট্রিক অ্যাসিডের যে ফর্মুলা C6H8O7, এটা অনেকে, এটা তোমাদের জন্য দিস ইজ নট মানে অ্যাপ্রোপ্রিয়েট ফর অল অফ ইউ, তোমরা এটা একটু দেখো। আমি জাস্ট লিখলাম, এত কঠিন জিনিস তোমাদের আসবে না।
এটা তোমরা লিখে রাখো। আচ্ছা তোমরা ভিনেগারটা কি জানো? তোমরা অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা তোমরা জানো? অ্যাসিটিক অ্যাসিড, এই যে অ্যাসিটিক অ্যাসিড HCH4, দিস ইজ মিথেন, এর একটা হাইড্রোজেন চলে যাবে, তার পরিবর্তে একটা আসবে COOH। এ থেকে এই যে মানে হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যাসিড হয়। হ্যাঁ, এখন দেখো এটা একটা হাইড্রোজেন যদি চলে যায় এখানে কি হবে CH3, এই হাইড্রোজেনের পরিবর্তে আসবে COOH। এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, এটা তোমাদের বইয়ে আছে এই অ্যাসিটিক অ্যাসিড। এর সাথে যদি আমরা যদি লাইমের সাথে, লাইম হলো ক্যালসিয়াম অক্সাইড, আর ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ওয়াটার দিলে হয় ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে বলা হয় লাইম ওয়াটার। এটার আরেকটা নাম আছে যেটা স্লাকেড ওয়াটার বলে। হ্যাঁ, বা স্লাকেড লাইম, যেটা লাইম হলো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যদি ওয়াটার দাও, আমি দেখিয়ে দিই, এই ক্যালসিয়াম অক্সাইড, দিস ইজ লাইম, এর মধ্যে যদি তুমি ওয়াটার দাও H2O, দেন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে বলে লাইম ওয়াটার। এটার আরেকটা নাম হলো এটারই আরেকটা নাম আছে স্লাকেড লাইম। অর্থাৎ যেটা লাইম ওয়াটার সেটাকে স্লাকেড লাইম বলে। এটা কিভাবে আসলো? ক্যালসিয়াম অক্সাইড হলো লাইম, তার সাথে যদি ওয়াটার দাও দেন ইট ইজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড এটা কিন্তু তোমাদের দিতে পারে যে হোয়াট ইজ স্লাকেড লাইম ইজ নাথিং বাট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। লাইম প্লাস ওয়াটার দেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইট ইজ কল্ড লাইম ওয়াটার। এর আরেকটা নাম হলো স্লাকেড লাইম। এটা ক্লিয়ার? আর এটা আমরা এই যে মিথেন থেকে একটা আমরা শুধু আমাদের এইটুকু শুধু আমাদের জানলেই হবে অ্যাসিটিক অ্যাসিড, যেটা ভিনেগারের মধ্যে এই অ্যাসিটিক অ্যাসিড থাকে। হ্যাঁ, এখন একটা রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তো এই মোটামুটি আমি তোমাদের যেটা আর একটা রিঅ্যাকশন আছে দেখিয়ে দিই, আমি তোমাদের অবজেক্টিভ গুলো আমি করিয়ে দিচ্ছি। মোটামুটি এটাই তোমাদের। এখন বাকিটুকু তোমরা যদি বইটা একটু পড়ো, এরপরে আমরা লাইমের সাথে অ্যাসিটিক অ্যাসিডের নিই। দেখো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস অ্যাসিটিক অ্যাসিড CH3OH, এটা হবে ক্যালসিয়াম অ্যাসিটেট হবে। এটা ক্যালসিয়াম অ্যাসিটেট। আর এটা তো তোমরা জানো দিস ইজ কল্ড অ্যাসিটিক অ্যাসিড। এবং এই অ্যাসিটিক অ্যাসিড কিভাবে হলো সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, যে মিথেন এটা হাইড্রোকার্বন থেকে, যে হাইড্রোকার্বন থেকে অ্যাসিটিক অ্যাসিড হয়, সেখান থেকে আমরা এটা পেলাম। আচ্ছা, এই মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার। এখন আমার বিশ্বাস যে এখন যেহেতু তোমরা কেমিক্যাল রিঅ্যাকশন কিভাবে লেখে এইটা আমি তোমাদের কাছে বোঝালাম। অতএব এর পরবর্তীতে আমি তোমাদের আগামী দিনে আমি যেটা করাবো, তোমাদের অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট
এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়াবো। এখানে অনেক আছে, অ্যাসিড কাকে বলে, বেস কোনটা, সলভেন্ট, এবং এইখান থেকে তোমাদের অনেক কিছু, এবং এই চ্যাপ্টারটা আমি খুব সুন্দর করে পড়াবো। এখন তোমাদের এখানে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে, এগুলো তোমাদের যদি হোমওয়ার্ক দিলে তোমরা করতে পারবে। দেন প্রথম আছে যেমন আর ক্রিয়েটেড বাই কেমিক্যাল রিয়াকশন, কিভাবে, এটা কি প্রোডাক্টস অন নিউ সাবস্টেন্স, হ্যাঁ। তারপর টু কেমিক্যাল রিয়াকশন বিটুইন ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফর্মিং ক্যালসিয়াম কার্বনেটে, এটা অ্যাডিশন হবে। তারপরে বাই কনভার্সন রিয়াকশন হিট, তাহলে কি কি হিট এনার্জি প্রডিউস হবে। তারপর ইন এ ড্রাই সেল দ্য সিলিন্ডার অফ জিঙ্ক অ্যাক্ট অ্যাজ কি অ্যানোড হিসাবে কাজ করে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইলেকট্রিক, এটা কেন, এটা কন্ডাক্টিং সাবস্টেন্স, হ্যাঁ। এরপরে যেমন তোমাদের মাল্টিপল চয়েসে আছে হুইচ ওয়ান ইজ স্লাকেড লাইম, এটা তো কেবলই আমি শিখালাম, সেটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। তারপর ফ্রম হুইচ দ্য ডিকম্পোজিশন রিয়াকশন গিভেন বিলো ডাজ এ ড্রাইভার গেটস অক্সিজেন, এটা তো আমি দেখালাম পটাশিয়াম ক্লোরেট থেকে, পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন পাওয়া যায়। তারপরে ভিনেগার থেকে অ্যাসিটিক অ্যাসিড, আমি কেবলই যে রিয়াকশনটা লিখলাম এই যে এইটা, এই এরপরে আর কি কি আছে তোমরা এখন যদি তোমরা শেষের দিকে যদি যাও, দ্য রিয়াকশন বিটুইন দ্য কম্পাউন্ডস উইল প্রডিউস, এটা নাম্বার 4-এ 1 এবং 2 হবে। ক্যালসিয়াম অ্যাসিটেট হয় আর ওয়াটার হয়, এই যে এখানে দেখো ক্যালসিয়াম অ্যাসিটেট হচ্ছে আর ওয়াটার হচ্ছে, হ্যাঁ। তারপরে কার্বন প্লাস অক্সিজেন রিয়াকশনগুলো এখন তোমাদের জন্য মানে একেবারেই সহজ হবে। ক্রিয়েটিভ প্রশ্ন নেই। Farhan carried out some chemical reaction which are follows. Then carbon plus oxygen নিলে কি হয়, এগুলো তো তোমাদের একেবারে দেখো, আমি চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের, যে শেষে যেটা আছে এই রিয়াকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো এই রিয়াকশন গুলো, যেমন লাইম স্টোন, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে বলা হয় লাইম স্টোন। এইটাকে, এটা তোমরা বলো তো দেখি, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে কি হয়। লাইম স্টোনকে আমি অনেকবার করিয়েছি, তোমরা সবাই কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো এটা কি হবে। লাইম স্টোন ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে কি হয়। বা এই যে কি শুদ্ধ তোমরা লিখে জানাচ্ছ যে বাহ চমৎকার, এক্সিলেন্ট। এখানে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড হবে প্লাস কার্বন ডাই অক্সাইড হবে, থ্যাংক ইউ। এরপরে কি আছে তোমাদের, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা তো সবচেয়ে সহজ। এই যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, দেখো কি হবে, এই দেখো এটা আমি আরো সহজ করে দিচ্ছি। যেমন তোমাদের বই আছে জিঙ্ক, এই দেখো আমি সহজ করে দিচ্ছি, কিভাবে সহজ করে দিচ্ছি, দিস ইজ পজিটিভ, দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ। তাহলে এই পজিটিভ কাকে নিবে, নেগেটিভ নেবে, কিভাবে নিবে, অ্যাকর্ডিং টু देयर ব্যালেন্সিং। দ্য ব্যালেন্স অফ জিঙ্ক ইজ 2, দ্য ব্যালেন্স অফ সালফেট ইজ 2, দ্যাটস ওয়াই 2 2 ক্যান্সেল, এটা কি হবে ZnSO4। আচ্ছা এইখানে তোমরা বলো তো, এখানে যদি আমি অক্সিজেন দিতাম তাহলে কি হতো, আমার এখানে যদি জিঙ্ক অক্সাইড যদি দিতাম তাহলে কি হতো, দেখো তো। এইটা কিন্তু আমাদের রিঅ্যাকশন বলে, এটাকে কি বলে, ডাবল ডিকম্পোজিশন। এটার একটা আরেকটা নাম আছে, ডাবল রিপ্লেসমেন্ট বলে, এটাকে কিন্তু ডাবল ডিকম্পোজিশন বা ডাবল রিপ্লেসমেন্ট বলে। দেখো তো আমি যদি জিঙ্ক অক্সাইড প্লাস ওয়াটার দিতাম তাহলে কি হতো বলো, তাহলে এইখানে একটা অক্সিজেন হতো। এখন ক্লিয়ার, তখন এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হতো,
হাইড্রোজেনের ব্যালেন্সি 1, অক্সিজেনের ব্যালেন্সি 2, দেন হতো H2O। এইটা এটা তোমরা খুব ভালো করে বুঝছো কিনা বলো তো দেখি। এই যে লাস্টে যে আমি রিঅ্যাকশনটা লিখলাম তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা লিখে জানাও। বা এটা সবাই লিখছো, খুব সুন্দর করে লিখছো যে ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি এই জাতীয় আর কয়েকটা রিঅ্যাকশন লিখি, আমি চাচ্ছি যে আমি যখন অ্যাসিড বেস এন্ড সল্ট পড়াবো ওইখানে কিন্তু অনেক রিঅ্যাকশন আসবে, কিন্তু এখন রিঅ্যাকশনগুলো আবার আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, একটা রিঅ্যাকশনও তোমরা মুখস্থ করবে না। রিঅ্যাকশন মুখস্থ করার বিষয় না, রিঅ্যাকশন হলো বোঝার বিষয়। যেমন আমি ধরো আমার মন মতো যদি আমি লিখি, সাপোজ আমি লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম সালফেট, কি হবে? আর এই রিঅ্যাকশন তো আমি তোমাদের বহুবার লিখতে লিখতে একেবারে করে ফেলছি, এতবার আমি লিখছি যেটা পরীক্ষাতে ছিল। আর একটা আমি যদি এই তিনটা রিঅ্যাকশন তোমরা করো তো দেখি, তোমাদের হোমওয়ার্ক এই তিনটা রিঅ্যাকশন তোমরা করো। আচ্ছা আমরা এই তিনটা রিঅ্যাকশন বা সুন্দর, সোডিয়াম ক্লোরাইড প্লাস ম্যাগনেসিয়াম সালফেট, থ্যাংক ইউ। আমার আব্বুগুলো এত ভালো যে এরা আমি যা শেখাই তারা কি সুন্দর করে লিখতে পারে, প্রত্যেকটা কি সুন্দর কথা। ম্যাগনেসিয়াম সালফেট প্লাস সোডিয়াম ক্লোরাইড কিন্তু এখানে সোডিয়ামটা কিন্তু এটা ছোট হাতে লিখতে হবে, এটা ছোট হাতে লিখতে হবে। আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ফর্মুলাটা একটু ভালো করে লিখতে হবে, কল্লোল দেবনাথ, ঠিক আছে। একটা সুন্দর অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা এইটা কি হবে প্রথমটা, এটা আমার হাতটা এখানে নাম্বার 1, number 1 কি হবে? number 1, this is number 2, this is number 3। বাহ সবাই কি সুন্দর। তার মানে এখানে দেখো, আমি এই যে দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এই অ্যামোনিয়াম নিবে কাকে? ক্লোরিনকে। দ্য ব্যালেন্স অফ অ্যামোনিয়াম ইজ 1, ক্লোরিন ইজ 1, কি হবে?
NH4Cl। আর এখন ম্যাগনেসিয়াম নিবে কাকে? সালফেটকে। ম্যাগনেসিয়াম সালফেট কি হবে? দ্য ব্যালেন্স অফ ম্যাগনেসিয়াম ইজ 2, দ্য ব্যালেন্স অফ সালফেট ইজ 2, 2 ক্যান্সেল, তাহলে MgSO4, এখানে হবে MgSO4। শুধু এখানে দেখো যে আমাদের এইখানে একটা একটা 2 লাগবে। আর এখানে দেখো ম্যাগনেসিয়াম সালফেট হবে, এখানে হবে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস NaCl, তার আগে একটা 2 লাগবে। আর এটা তো তোমাদের আমি বহুবার শিখিয়েছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, এখানে আমি তো জানো তোমরা একটা 6 লাগবে, এইখানে লাগবে 2 লাগবে, এইখানে একটা 2 লাগবে, এইখানে একটা 3 লাগবে। লাবণ্যর আর কোনো প্রশ্নের উত্তর দিতে দেখছি না কেন? লাবণ্য কি কেমিস্ট্রি বুঝছো? আজাদ কেমিস্ট্রি বুঝছো তোমরা? আচ্ছা, লাবণ্যর একটা উত্তর পেয়েছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই খুব সুন্দর করে মানে উত্তর দিচ্ছ। বিশেষ করে আমি তোমাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে তোমরা এই সাবজেক্টগুলো খুব সুন্দর করে বুঝছো, এবং আমি এই রিয়াকশন, কেমিস্ট্রি রিয়াকশন ভালো করে বুঝলে আমি আগামী দিনে তোমাদের সায়েন্সের যে চ্যাপ্টারটা আছে অ্যাসিড বেজ অ্যান্ড সল্ট, ওইটা আমি পড়াবো তোমাদেরকে। হ্যাঁ, আজকে তার আগে আমি দেখো আমার হাতে কিন্তু এখন বাংলা সেকেন্ড পেপার বই। হ্যাঁ, এই বাংলা সেকেন্ড পেপার বইয়ে আমরা যেসব গার্জিয়ানরা দেখছেন, আমরা তাদেরকে বলবো যে বাংলাটা ওরা পড়ে কম, ওরা যে পারে না। আমার বাচ্চাদের ব্রেন কি আছে আমি কিন্তু এটা বুঝে ফেলছি, আমার বাচ্চাদের ব্রেন কি আছে আমি সেটা বুঝে ফেলছি যে ওরা খুবই ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো এত ভালো যে আমরা বানান, আমি প্রথম ওদের দিয়েই শুরু করতেছি, একের প্রথম থেকে টিচাররা তো পড়াবে। আমি আজকে বাংলা ডিপার্টমেন্টের হেড সাধু স্যারের সাথে সন্ধ্যায় বসে কথা বলে আমরা ঠিক করে নিয়ে ওদের বাংলা, ওদের রচনাগুলো কিভাবে লিখতে হবে, রচনাগুলো আমি একটু বলে দিচ্ছি যে রচনাগুলো টিচাররা লিখে দেওয়ার পর আপনারা গার্জিয়ানরা আরো 2-3টা রচনার বই কিনে ওদেরকে, মানে একজনের রচনা যেন আরেকজনের সাথে যাতে কোনোভাবে যাতে না মেলে। হ্যাঁ, মানে ওর নিজের মানে কিছুটা ওর আপন মনের মাধুরী মিশিয়ে লিখতে হবে, যেটা অন্য কারোর সাথে না মেলে। এবং ওদের তো রচনা কোনগুলো আসবে সেইগুলো পর্যন্ত বইয়ে দেওয়া আছে। আমরা ওদেরকে বানান আছে, বানানের কয়েকটি, যেমন আমরা একেবারে প্রথম থেকে শুরু করব। আমি ওদের প্রথমে আগামী দিনে যেটা পড়াবো সন্ধি এবং লিঙ্গান্তরের নিয়ম উদাহরণ, আমি আগামী দিনে সন্ধি দিয়ে শুরু করবো ওদের। আমি পড়াবো সন্ধি, এবং আমি বাংলা সেকেন্ড পেপারের বাংলা যিনি টিচার আছে সাধারণ সাধু স্যারের সাথে কথা বলে, এবং আমরা কিছুটা পাঠ করে নিব, কিছুটা পাঠ নিব আমি, কিছুটা আমি সোহাগ স্যারকে দিব, খুবই ভালো পড়ায়। আর আমাদের সাধারণ সাধু তো খুবই নিবেদিত প্রাণ, তাকে দিয়ে তাদের সাথে বসে বাংলা সেকেন্ড পেপারটা আমরা এবার বাংলায় ওদের নিয়ে একটু চ্যালেঞ্জ করতে চাই। আল্লাহ যেন আমাদের সহায়ন, বাংলাতে ওদের ইনশাআল্লাহ আমরা ভালো করাবোই, এবং বাংলার প্রতি আমরা বেশি জোর দিব, এবং বাংলাতে আমরা পরীক্ষা ওদের বেশি নিব। এক্ষেত্রে আমরা গার্জিয়ানের সহযোগিতা চাইবো, যে এখন আমরা যে বাংলা যেটা পড়াবো তারপর কিছু হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো আপনারা বাসায় ওদেরকে করাবেন। যেমন ধরেন এই যে বাগধারা, হয়তো আমরা বললাম যে আমরা কাশির ঢেকি, এখন এর আর কোনো কিছু বোঝানোর আছে কিটা? অভদ্র যে ছেলেটা কাজ করে না, আমরা বললাম যে হয়তো একটা উদাহরণ দিলাম। তো এইগুলো তো একবার পড়লে আপনারা বাসায়, ওদের একটা জিনিস হলো যে বাংলা ওরা পড়ে কোনো আনন্দ পায় না, যার জন্য ওরা পড়ে না। এই জন্য ওদেরকে একটু যাতে আনন্দ পড়ে যাতে একটু আনন্দ পায় সেইটা আমাদের দেখতে হবে, এবং দায়িত্বটা আমরা নিচ্ছি। আপনারা শুধু আমরা যে কাজটা দিব সেই কাজটা ওরা যাতে বাসায় করে আপনারা একটু দেখবেন। তবে আমি গতদিনে আমি গার্জিয়ানদের কাছে সত্যি মানে কৃতজ্ঞ, সেই সাথে আমাদের বাচ্চাদের কাছে তো বটেই, যে আমি যে হোমওয়ার্ক বলেছি অনেকেই হোমওয়ার্ক করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, সত্যি আমি অভিভূত। তা আপনাদের অনেক ধন্যবাদ। অনেকে বলছে জিওমেট্রি চ্যাপ্টার 10 করাতে আমাকে, আমি সেটা করাবো, এবং আগামী দিন আমি ওদের যেটা পড়াবো আগের দিন রাতে আমি জানিয়ে দিব।
কালকে থেকে হয়তো আমাকে অফিসে যেতে হবে, তাহলে আমি সময়টা কখন দিব আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। তবে আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে আমার বাচ্চারা খুব সুন্দর করে পড়াশোনা করছে। আর আপনাদেরকে আমরা জানিয়ে দিব, আপনারা সেই অনুসারে ওদেরকে দেখবেন। তা আপনাদের অনেক ধন্যবাদ। আজকে কিন্তু আমি একবারও বলিনি যে তোমাদের গরম পানি খেতে হবে, ভিটামিন সি, এবং বাসায় যারা এখন তো হেল্পিং হ্যান্ড নেই, তোমরা পারলে মা বাবাকে হেল্প করবে। তো সবাই ভালো থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।